সবাইকে স্বাগতম বই কথা কয় চ্যানেলে। আজকে আমরা যে বইটি পাঠ করব এর নাম অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, যেটি লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। যখন স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষিত হয়, তখন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু আমার ফাঁসি চাই বইটি লিখে স্বৈরাচার শেখ হাসিনার অনেক গোপন কথা ফাঁস করে দেয় এবং তখন থেকে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে লেখককে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং কবে, কোথায় এবং কিভাবে লেখককে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তা নিয়ে লেখক এই বইতে আলোচনা করেছেন। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু তার জীবনের ঝুঁকি নিয়ে এই সত্যগুলো তুলে ধরেছেন, যা আমাদেরকে বাংলাদেশের একটি অন্ধকার অধ্যায়ের মুখোমুখি দাঁড় করায়। আশা করছি আপনারা এই বইটি শুনবেন এবং ইতিহাসের এই অধ্যায়টি উপলব্ধি করবেন। তাহলে চলুন শুরু করি। অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী এর প্রথম পর্ব। প্রথমেই যে অধ্যায়টি দিয়ে আমাদের আজকের বইটি শুরু করব তার নাম লেখক পরিচিতি। মতিউর রহমান রিন্টু একজন মুক্তিযোদ্ধা। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তারা মৃত্যুর মুখোমুখি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। স্বাধীন বাংলাদেশের জন্মদাতা স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের তিনি একজন। সম্ভবত তিনিই একমাত্র মুক্তিযোদ্ধা যার মুক্তিযুদ্ধকালীন ভারত প্রবাসী সরকারের সনদ রয়েছে। এই সনদ মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত ও প্রদর্শিত আছে। বাংলাদেশ সরকার কর্তৃক ভারত সরকারের কাছ থেকে সংগ্রহ করা মুক্তিযোদ্ধা তালিকার ১ নং ভলিউমের ৪৬২ নং নামটি মতিউর রহমান রিন্টুর। এই তালিকা ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংরক্ষিত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ০৪২৭৬ নং মুক্তিযোদ্ধা আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মতিউর রহমান রিন্টুর। ৭১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া সনদে মতিউর রহমান রিন্টুর সার্বিক সহযোগিতা ও তার নিরাপত্তা বিধান করতে বলা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ, লজ্জা ও ঘৃণার বিষয়, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর নিরাপত্তা বিধানের পরিবর্তে রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে বিনা বিচারে হত্যা করার পরিকল্পনা ও চেষ্টা করেছিলেন। পরিকল্পনা মাফিক থানা পুলিশ, এসবি এবং এনএসআই এর সহযোগিতায় ২০ জুন ২০০০ সাল বিকেল ৩টায় তার বাসার সম্মুখে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত ভাড়াটিয়া ঘাতকরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার দেহে ৪টি গুলিবিদ্ধ হয়। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের কৃপায় দেহে ৪টি বুলেট বিদ্ধ অবস্থায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে জীবন বাঁচানো এবং বিভীষিকাময় পলাতক জীবনের লোমহর্ষক বিশেষ বিশেষ বাস্তব কাহিনীর অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর ঘটনাসমূহ নিয়েই মূলত রচিত হয়েছে অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী গ্রন্থটি। আমরা আশা করছি আপাত দৃষ্টিতে একজন মানুষের পক্ষে যা অসম্ভব তাও যে সম্ভব এবং কিছু আইন আদালতের বিষয় অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী গ্রন্থটি পড়লে জানা যাবে। জানা মতে আমার ফাঁসি চাই বইটি এখন পর্যন্ত বাংলাদেশে ৯ ধরনের নকল হয়েছে। ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশেও এই বইটি নকল হয়েছে। আমার ফাঁসি চাই গ্রন্থটি এবং তার লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু আসল গ্রন্থের মাধ্যমে পাঠকের কাছে তেমন পরিচিত নয়। মূলত নকল বই দ্বারাই এই গ্রন্থ ও লেখক পাঠক সমাজে পরিচিত। পাঠককুল নকলের মাঝেই আসল খুঁজতেন। অনেক রকমের নকলের মাঝে ভিন্ন ভিন্ন নিজস্ব বিবেচনায় এক একজন এক এক রকম নকল বইকেই আসল হিসেবে শনাক্ত করতেন। যে যেটাকে আসল বলে শনাক্ত করুক না কেন, আসলে সবই নকল। এই নকলকৃত বইগুলোর সাথে আসল বইয়ের খুব বেশি পার্থক্য না থাকলেও কোনো নকল বই আসল বইয়ের মতো পূর্ণাঙ্গ রূপে ছিল না। সব ধরনের নকল বই অসম্পূর্ণ এবং এতে কিছু কিছু শব্দ ও বাক্যের পরিবর্তন রয়েছে। আমার ফাঁসি চাই বইয়ের লেখক এবং প্রকাশকের নকলকারীদের প্রতি কোনো অভিযোগ তো নেই, বরং নকলকারীদের প্রতি কৃতজ্ঞ। এই কারণে যে এই নকল বইয়ের দ্বারাই আমার ফাঁসি চাই গ্রন্থটি এবং লেখক হিসেবে মতিউর রহমান রিন্টু বিশাল পরিচিত।
আলোচিত সমালোচিত, নিন্দিত অভিনন্দিত, প্রিয় অপ্রিয়, সম্মানিত অসম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশাসন আমলে নকলকারীর দল যদি এই গ্রন্থটি নকল করে ছড়িয়ে না দিতেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় আমার ফাঁসি চাই নামক এই গ্রন্থটি জনতার দৃষ্টির আড়ালেই পড়ে থাকত। নকল করা অপরাধ এবং নিন্দনীয় না হইলে নিঃসংকোচে নকলকারীরা ধন্যবাদ পাবার অধিকারী হতেন। যদিও বইটি লেখা সাধু ভাষায়, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এই বইটি চলিত ভাষায় পাঠ করে শোনাচ্ছি। চলুন শুরু করা যাক। বহু বাধা বিপত্তি চড়াই উতরাই পার হয়ে 2000 সালের মে মাসের 28-29 তারিখে ছাপা এবং বাঁধাই হওয়া আমার ফাঁসি চাই নামক এই বই প্রকাশিত হলো। জুন মাসের 1 তারিখ হতে বইটি অতি সংগোপনে 1-2 করে আস্তে আস্তে মানুষের হাতে পৌঁছাতে লাগলো। প্রথমে পত্রিকার সম্পাদক, দূতাবাস, সাংবাদিক এবং রাজনৈতিক ও অরাজনৈতিক কতিপয় বিশিষ্ট ব্যক্তির নিকট বইটি পৌঁছানো হলো। আমার ফাঁসি চাই বইটি অনেকেই এক নিঃশ্বাসেই পড়ে ফেললেন। কেউ কেউ আবার বইটিকে কোনো গুরুত্বই দিলেন না, খুলেও দেখলেন না। 3 হতে 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট মহলে বইটি ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করল। গ্রন্থটি পেতে অনেকেই আগ্রহী হলেন এবং ব্যাপকভাবে বইটি সন্ধান করতে লাগলেন। বইটি নিয়ে চারদিকে তোলপাড় শুরু হলো। সচেতন শিক্ষিত মহলের বিপুল অংশে আমার ফাঁসি চাই বইটিকে ঘিরে মুক্তিযুদ্ধকালীন চেতনা, অনুভূতি ও কর্মতৎপরতা এবং আবেগের সৃষ্টি হলো। তারা সকলেই মুক্তিযুদ্ধের সময়ের ন্যায় বইটিকে নিয়ে ব্যতিব্যস্ত হলেন। অতি সন্তর্পণে গোপনে গোপনে সতর্কতার সাথে বইটি ঘণ্টা হিসেবে এক হাত হতে অপর হাতে ঘুরতে লাগলো। কেউ কেউ বইটির অংশবিশেষ, আবার কেউ সম্পূর্ণ বইটি যে যেইভাবেই পারল ফটোকপি করে ছড়িয়ে দিতে লাগলো। এই জন্য মুক্তিযুদ্ধের ন্যায় আর একটি যুদ্ধ শুরু হলো। কেউ মুখ খুলল না, শুধু আমার ফাঁসি চাই বইটি নিয়ে নীরবে নিঃশব্দে কাজ করে যেতে লাগলেন। পাক হানাদার কবলিত অঞ্চলে মুক্তিযুদ্ধের প্রচারপত্র নিয়ে নীরবে নিঃশব্দে যেমন করে গোপনে পড়া এবং গোপনে প্রচার চালানো হতো, ঠিক তেমন করে আমার ফাঁসি চাই বই নিয়ে অনুরূপ অবস্থার সৃষ্টি হলো। সর্বত্র সাবধানতার সাথে ফিসফাস আলাপ আলোচনা সবকিছুই হতে লাগলো, কিন্তু অত্যন্ত গোপনে গোপনে হতে লাগলো। এই বইটিকে বীর জনতা আমানত স্বরূপ মনে করলেন এবং একে রক্ষা করতে বুকে জড়িয়ে ধরলেন। লেখকের লেখনী সার্থক হলো, লেখক ধন্য হইল। 7 জুন 2000 সাল। খরা ঝরা দ্বিপ্রহর গড়িয়ে অগ্নিদেবতা সূর্য তার তাপদাহ কিরণ সামান্য গুটিয়ে পশ্চিম গগনে কিঞ্চিত হেলে পড়েছে। আমার ফাঁসি চাই গ্রন্থটি হাতে নিয়ে হন্যতন্য হয়ে ক্ষিপ্র গতিতে প্রধানমন্ত্রী সুবিশাল সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের পুত্র, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান, নিরাপত্তা রক্ষী নজিব আহমেদ নজিব গণভবনের দোতলার ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নজিব বইটি তুলে দিল। প্রধানমন্ত্রী বললেন, এইটা কিসের বই? নজিব বলল, রেন্টুর লেখা বই। প্রধানমন্ত্রী কপাল কুঁচকিয়ে বললেন, কি আছে এই বইতে? নজিব বলল, অনেক কিছুই আছে। তার মানে? নজিব আমার ফাঁসি চাই বইয়ের সারসংক্ষেপ বর্ণনা করল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণনা শুনে অগ্নিমূর্তি ধারণ করে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রেন্টু এখনো দুনিয়ার বুকে আছে কি করে? তোমরাই বা কি করছো? রেন্টু এখনো বেঁচে আছে আর তোমরা চেয়ে চেয়ে দেখছো? আগে রেন্টুকে খুন করো, তারপর কথা বলবে। ছায়া ঘেরা নির্জন গণভবনের বকুল গাছেরা, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি সংবিধান রক্ষার, নাগরিক রক্ষার শপথ নিয়েছেন। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করবার শপথ নিয়েছেন। এই অন্যায়, এ অন্যায়, এ নিষ্ঠুরতা, এ পৈশাচিকতা বলে চিৎকার করে উঠল। কিন্তু না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নজিবের কানে সে চিৎকার পৌঁছাল না। তারা হত্যার নেশায়, রেন্টুর খুনের নেশায় এতই বিভোর হলো যে বকুল গাছের আত্মচিৎকার তাদের কানে প্রবেশ করল না। পরের দিন 8 জুন দুপুর যেয়ে বিকাল পার হয়ে সূর্যদেব অস্তাচলে গমন করল। আকাশ সবে গোধূলি রাঙা রঙে রাঙা হতে শুরু করল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচতলার পূর্ব দিকের ড্রয়িং রুমে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পরিকল্পনা হচ্ছে। না, প্রতিরক্ষা বিষয়ে পরিকল্পনা না, পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনা না,
বিরোধী দলকে মোকাবিলা করার পরিকল্পনা না, পঞ্চবার্ষিকী পরিকল্পনাও না, হত্যা পরিকল্পনা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী কর্তৃক নাগরিক হত্যার পরিকল্পনা। আমার ফাঁসি চাই বই লেখবার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে খুন করবার চূড়ান্ত পরিকল্পনা, চূড়ান্ত নীল নকশা, চূড়ান্ত ষড়যন্ত্র। নাগরিক হত্যার আনুষ্ঠানিক নির্দেশ, আনুষ্ঠানিক সিদ্ধান্ত। ঠান্ডা মাথায় হত্যার পর লাশ পুড়িয়ে ফেলবার আদেশ। এই হত্যার পরিকল্পনা বৈঠক 1 ঘন্টার বেশি সময় ধরে চলল। বৈঠকে অনেক আলোচনা হলো। বিস্তারিত আলোচনা শেষে উপস্থিতগণের মাঝে দায়িত্ব বন্টন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সার্বক্ষণিক নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য রামমোহন দাস ওরফে মানু মজুমদারকে এই হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করবার নেতৃত্ব প্রদান করা হলো। হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করবার অগ্রগতি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করবার সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হলো নজিব আহমেদ নজিবকে। হত্যা পূর্ববর্তী ও পরবর্তী সকল বিষয়ে তদারকি ও সার্বিক সাহায্য সহযোগিতার দায়িত্ব দেওয়া হলো যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস, এপিএস এবং লিয়াজো অফিসার যথাক্রমে মুক্তাদির চৌধুরী, বাহাউদ্দিন নাসিম এবং বজলুর রহমানকে। শুরু হলো আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার মহা উৎসব। চতুর্দিক হত্যার সাজ সাজ রব ধ্বনিত হলো। সংবিধান রক্ষার এবং নাগরিক রক্ষার শপথ নিয়ে প্রধানমন্ত্রীর পদে বসে ক্ষমতার অপব্যবহার করে অন্যায় নির্দেশ দিতে শেখ হাসিনার কণ্ঠ কম্পিত হলো না, জিহবায় জড়তা আসলো না। হিংসার এমনই শক্তি যে সংবিধান রক্ষার, নাগরিক রক্ষার অমর বাণী, পবিত্র শপথ কিছুই প্রধানমন্ত্রীকে বিরত করতে পারল না। প্রধানমন্ত্রীর দায়িত্ব, ইতিহাসের ঘৃণ্য কালো অধ্যায় কিছুই হাসিনার বিন্দুমাত্র মনে হলো না। এরূপ বেআইনি, অমানবিক, নিষ্ঠুর আদেশ দানে বিবেক বিন্দুমাত্র দগ্ধীভূত হলো না, কণ্ঠ কম্পিত হলো না। উপরন্তু তার মনের আগুন প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে দ্বিগুণ, চতুর্গুণ, শতগুণ জ্বলে উঠতে লাগলো। শ্রীমা কালী দেবীর মূর্তির মতো রক্তিম হয়ে চক্ষুদয়ে খুনের নেশা প্রকাশ পেল। শেখ হাসিনা বললেন, রেন্টুকে হত্যা করতেই হবে। তার জন্য শক্তি ও অর্থের অনটন হবে না। প্রধানমন্ত্রীর শক্তি, রাষ্ট্রের শক্তি ও অর্থের ভাণ্ডার সবই অবারিতভাবে খোলা থাকবে। হত্যা কার্যসিদ্ধি হতেই হবে। এই সকল কথা শুনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব মুক্তাদির চৌধুরী ধীর কণ্ঠে বলতে লাগলেন, আমাদেরকে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে। এমনভাবে কাজ সমাধা করতে হবে যাতে হিতে বিপরীত না হয়ে যায়, আবার সাপও মরে যায়, লাঠিও ভেঙে না যায়। আমাদেরকে ভেবে দেখতে হবে রেন্টুকে হত্যা করা জরুরি প্রয়োজন কিনা, আবার হত্যা করলে বদনাম আমাদের ঘাড়ে চেপে বসবে কিনা। শেখ হাসিনা বললেন, প্রথমত প্রতিশোধ নিতে হত্যা করতে হবে। দ্বিতীয়ত, হত্যার পর আমার ফাঁসি চাই বইটি রেন্টু যে লিখেছে তার কোনো প্রমাণ থাকবে না। তৃতীয়ত, আমাদের জনসম্মুখে হেয় করবার জন্য রেন্টুর নামে খালেদা জিয়া মিথ্যা প্রচারণা চালাচ্ছে। চতুর্থত, রেন্টু আমার ভাই, তার নামে মিথ্যা প্রচার চালাচ্ছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে আমরা এই মর্মে প্রচারণা চালাবো এবং প্রয়োজনে রেন্টুর স্ত্রী ময়না এবং অন্যান্য আত্মীয়দের টাকা পয়সা দিয়ে কিংবা জোর করে আমাদের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করব। হত্যা পরিকল্পনায় উপস্থিত সকলেই প্রফুল্ল চিত্তে শেখ হাসিনার পরিকল্পনা, নির্দেশ এবং সিদ্ধান্তকে স্বাগত জানালো। পূর্ণ মাত্রায় নাগরিক হত্যার আয়োজন শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবনে মানবতার হৃদয়তন্ত্রী ছিঁড়ে গেল। সকল মানবিক মূল্যবোধের চূড়ান্ত মৃত্যু হলো। আড়ালে দাঁড়িয়ে কান পেতে শোনা করিমের বুকের ভিতর হায় হায় করে উঠল। জলে ভরা চোখ দুটো জলে ডুবে গেল। কাঁপতে কাঁপতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ করলেন, রেন্টুর বুকে গুলিবিদ্ধ করে পৃষ্ঠ ভেদ করে বের করে দিবে এবং তার লাশ কোনো চিতায় অথবা ইটের ভাটায় নিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলবে। তার কোনো চিহ্ন যেন খুঁজে না পাওয়া যায়। তিনি সগৌরবে আরো বললেন, আমার আদেশ অলঙ্ঘনীয়, অনুপরিমাণও এর যেন নড়চড় না হয়। রেন্টুর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, সামান্য এক ব্যক্তি হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা, প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা, প্রজা হয়ে রাজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা। আমি ওর বিশ্বাসঘাতকতার স্বাদ চিরতরে মিটিয়ে দেব। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে স্ত্রী কন্যাদের নিয়ে সুখে দিন কাটাবে ময়নাকে আমি বিধবা করব, সন্তানদের এতিম করব।
কে রক্ষা করবে? খালেদা জিয়া রক্ষা করবে? কার আশ্রয় গ্রহণ করবে? রেন্টুকে হত্যা করতেই হবে। এই আদেশ দিয়ে পাষাণ গঠিত নির্দয় হৃদয়, কটা দৃশ্য নয়ন, মুখশ্রীতে ও ললাটে হিংসার ভাব অঙ্কিত, ভস্মীভূত বিকৃত ধাতুর উপর তৈরি এক মূর্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক হত্যা ষড়যন্ত্র আঁটতে লাগলেন। শেখ হাসিনা বললেন, কি আশ্চর্য, রেন্টু আমাকে একের পর এক আক্রমণ করছে, আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছে, স্ত্রী কন্যাদের নিয়ে প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে, দেশবাসীর কাছে, সারা দুনিয়ার কাছে আমাকে হেয় প্রতিপন্ন করবার জন্য, আমার পতন ঘটাবার জন্য এখন বই লিখছে। আমাকে হত্যা করতে কতটুকুই বা বাকি রেখেছে, অথচ সে এখনো জীবিত আছে। এমন কোন যোগ্য পুরুষ কি তোমাদের মাঝে নেই যে রেন্টুকে চিরকালের জন্য শেষ করে দিতে পারে, খুন করতে পারে? ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদার শেখ হাসিনার কথা শেষ না হতেই বলতে লাগলো, কেন নেই, কেবল আদেশের অপেক্ষা। রেন্টুর মতো তুচ্ছ ব্যক্তিকে হত্যা করা কতক্ষণের কাজ? হৃদয় লৌহ নির্মিত দেহ পাষাণে গঠিত প্রধানমন্ত্রী বললেন, যা তোমাদের প্রয়োজন হয় নিয়ে যাও, যা তোমাদের ইচ্ছা হয় করো, কিন্তু আমি রেন্টুর মৃত্যুর সংবাদ শুনতে চাই। ভারতীয় গোয়েন্দা রামমোহন দাস ওরফে মানু মজুমদার বলতে লাগলো, আর একটুও বিলম্ব না করে হত্যার আদেশ কার্যকর করাই এখন আমাদের উচিত এবং কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্থির জ্বলন্ত হৃদয়ে আশার সঞ্চার হলো। বিষাদ কালিমা মুখে ঈষৎ হাসির আভা প্রকাশ পেল। প্রধানমন্ত্রী বললেন, রামমোহন দাস যা বলছে তাই যুক্তিসঙ্গত, যত বিলম্ব হবে ততই অমঙ্গল হবে। এই কথা বলেই রামমোহন দাসকে রেন্টু হত্যা চক্রান্ত ও পরিকল্পনার প্রধান দায়িত্বে নিযুক্ত করলেন এবং হত্যার পর রেন্টুর লাশ শ্মশানঘাট অথবা ইটের ভাটায় নিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলবার পুনরায় আদেশ দিয়ে পাষাণ গঠিত নির্দয় হৃদয় শেখ হাসিনা সভা মুলতবি করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপযুক্ত আদেশ পেয়ে বৈঠক শেষে রামমোহন দাস ওই সময়ই রেন্টু হত্যায় যাত্রা করল। যাত্রা পূর্বে শেখ হাসিনাকে বলে গেল, আজ রাতেই হোক কি কাল সকালেই হোক, রেন্টু হত্যার শুভ সংবাদ আপনাকে আমি শোনাবই। দেশের প্রধানমন্ত্রীর নিকট হতে নাগরিক হত্যার আদেশ পেয়ে রামমোহন দাস মহাবেগে ছুটাছুটি করছে। তার মনে আশা অনেক। ইতিমধ্যে সে কলকাতার বালিগঞ্জে একটা বাড়ি কিনেছে। রেন্টুকে হত্যা করার পর যে বিশেষ পুরস্কার পাবে, যে মান মর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি হবে, তাতে প্রথমে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ও আসামের রাজধানী গৌহাটিতে এবং শেষে হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে 3টা বাড়ি আপাতত করবে। ভারতীয় গোয়েন্দার আরো উচ্চ পদে পদোন্নতি হবে। এমন নানা প্রাপ্তির নানা শাখা প্রশাখা রামমোহন দাসের চিন্তা ও অন্তরে উদয় হচ্ছে। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচিয়ে রাখতে চাইলে সেই বান্দার জন্য নানা পথ এবং উপায় উদ্ভাবন করে রাখেন। বিশেষ সময়ে বিশেষ ব্যক্তিও হাজির হয়ে যায়। ভালো কর্ম থাকলে কেউ না কেউ বিপদের ঝুঁকি নিয়েও সাহায্যে এগিয়ে আসে। আচার আচরণে মুগ্ধ হয়ে দীর্ঘদিন ধরে রেন্টুর ভক্ত করিম আড়ালে থেকে এই ষড়যন্ত্র, চক্রান্ত, আদেশ আর নির্দেশ শুনে করিমের হৃদয় কেঁপে উঠল। আপন মনের গভীরে উচ্চারিত হলো, কি সর্বনাশ, কি অন্যায়, কি অবিচার, কি পাষাণ হৃদয়, এ নিষ্ঠুরতা, এ পৈশাচিকতা। আপনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশ রক্ষার, নাগরিক রক্ষার দায়িত্ব আপনার। আপনি নাগরিক রক্ষার কসম নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। করিমের মনের এই আহাজারি, এই আকুতি শেখ হাসিনাদের কান পর্যন্ত পৌঁছালো না। রেন্টুর ভাগ্যে কি হয়, রেন্টু কখন নিহত হয়, রেন্টুর পরিবারের কি হয়, এই ভেবেই করিম ব্যাকুল ও বিষণ্ণ হয়ে পড়ল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঙেরা ভাবল, কঠিন শিলায় নির্মিত সহস্র প্রহরী দ্বারা বেষ্টিত গণভবনের সিরামিকের 4 দেয়ালের বাইরে কোনোদিন কেউ এ কথা জানতে পারবে না, শুনতে পারবে না, কারো এ কথা বলবার সাধ্য পর্যন্ত হবে না। করিমের দেহ রোমাঞ্চিত হলো, ভয়ে আত্মা কেঁপে উঠল, কণ্ঠ শুকিয়ে একেবারে বোবা বধির হয়ে গেল। পরিশেষে রেন্টুর সাথে যোগাযোগ করে কাঁদতে কাঁদতে সপরিবারে পালিয়ে যাওয়ার জন্য রেন্টুকে অনুরোধ করলো। তার কান্না আর অনুরোধে বোঝা গেল তার শরীর শিহরিয়ে উঠছে, হৃদয় কাঁপছে। হে সৃষ্টিকর্তা আল্লাহ, ধন্য তোমার মহিমা, ধন্য তোমার কারিগরি, ধন্য তোমার লীলা। রেন্টু ময়নার বিপদ সময়ে তাদের চিত্ত চাঞ্চল্যের প্রকৃত ছবি প্রকৃত রূপে চিত্রিত করে পাঠকগণকে দেখাতে পারলাম না, কারণ তা বর্ণনার অতীত।
লেখনী শক্তি বহির্ভূত। নাগরিকের ধনমান, ইজ্জত, প্রাণ এইসবের রক্ষাকর্তা প্রধানমন্ত্রী আইনানুযায়ী ব্যথিত কোনো নাগরিকের সাথে আচরণ করতে পারবেন না। যদি করেন তাহলে প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্র, সংবিধান এবং আইনের ধারাই দণ্ডিত হবেন না, সৃষ্টিকর্তা আল্লাহর নিকটও দায়ী থাকবেন, দোজখের আগুনে দগ্ধীভূত হবেন। এটা হতে নিস্তার নেই। সকল পরিচিত অপরিচিত পেশাদার অপেশাদার সন্ত্রাসী খুনিদের রেন্টুকে হত্যা করতে নিয়োজিত করা হলো। তারা চতুর্দিকে পাগলের মতো রেন্টুকে খুঁজে বেড়াতে লাগলো। অবৈধ অস্ত্রধারী ঘাতকদের খোঁজাখুঁজিতে সব মহলে শোরগোল পড়ে গেল। সাবধান সাবধান, রব উঠল। রেন্টুর নিজ মহল্লার যুবকেরা রেন্টুকে হুঁশিয়ারি সংকেত দিয়ে পালিয়ে যাবার পরামর্শ দিল। সব মহলের এই সকল সংবাদ আর সতর্ক সংকেত শুনে রেন্টু চক্ষু বর্ণ সজাগ সতর্ক করে যথাসম্ভব সাবধানে থাকতে লাগলো। প্রকৃতি স্বাভাবিক নিস্তব্ধতার মধ্যে থেকে নানা শব্দে বারণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খুনির দল অর্থের লোভে, খুনের নেশায় এই নানা বারণ শুনবে কেন? রাত গভীর হলো, মনুষ্যকুল ঘুমিয়ে পড়ল, নিশাচর প্রাণী জেগে উঠল। মসজিদে মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম অপেক্ষা নামাজ উত্তম। ঘুমকে বিদায় জানিয়ে অনেকেই জেগে উঠল, দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলাকে স্মরণ করলো, নামাজ আদায় করলো। আল্লাহ প্রেমে মশগুল ব্যতিব্যস্ত সকলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোর নিদ্রায় নিমজ্জিত। গত রাতেই রেন্টুকে হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা, চক্রান্ত ও নির্দেশ দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছেন। ঘুম ভাঙার পরেই নাগরিক হত্যার ভয়ানক সাংঘাতিক সুসংবাদ শুনবার মনোবাসনা নিয়ে সুখ নিদ্রা যাপন করছেন। রেন্টু ময়নাকে বলল, মনে হয় শেখ হাসিনার হাত থেকে কিছুতেই নিস্তার পাবো না। ভুলেই লোকের সর্বনাশ হয়, ভুলেই লোক মহাবিপদগ্রস্ত হয়, ভুলে পড়েই লোক কষ্ট ভোগ করে, প্রাণও হারায়। লোকে ইচ্ছা করে বিপদ মাথায় তুলে নেয় না, কিন্তু রেন্টু আর ময়নার বেলায় এর ব্যতিক্রম হলো। তারা জেনে শুনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে এমন সর্বনাশা মহাবিপদ মাথায় তুলে নিল। নিদারুণ কষ্টে পড়ল, প্রাণ হারানোই স্বাভাবিক হলো। ইচ্ছা করে মহাবিপদ মাথায় নিয়ে মৃত্যুদ্বারে পৌঁছালো। মাতা, স্ত্রী, কন্যাদের দুঃখ কষ্টের বিপদ সাগরে ভাসালো, নিজেও ভাসলো। প্রধানমন্ত্রী হবার কালে শেখ হাসিনা নাগরিক রক্ষা করবার, সংবিধান রক্ষা করবার, আইন অনুযায়ী সকলের প্রতি আচরণ করবার যতই শপথ নিয়ে থাকুক না কেন, তার প্রকৃত চরিত্র তো রেন্টুর জানবার বাকি ছিল না। শেখ হাসিনার স্বরূপ আর যাই হোক, রেন্টুর তো চিনবার বুঝবার বাকি ছিল না। এরপরও কেন রেন্টু আমার ফাঁসি চাই এমন বই লিখতে গেল? লিখলো তো লিখলো শেখ হাসিনা যখন প্রচন্ড ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী, তখন লিখলো। দেশের ইঞ্চি পরিমাণ জায়গাও যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার বাইরে ছিল না, নিয়ন্ত্রণের বাইরে ছিল না, রেন্টু তখনই আমার ফাঁসি চাই বই লিখলো, তখনই গোমর ফাঁস করলো। তবে কি রেন্টুর মরার স্বাদ হলো? সে ভাবলো গোপন তথ্য যদি প্রকাশ করতেই হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেই করতে হবে। তাতে যত ঝুঁকি হয়, এমনকি মৃত্যু ঝুঁকিও যদি হয়, সে ঝুঁকি নিতে হবে। তা না হলে মানুষের কাছে এই গ্রহণযোগ্যতা হারাবে, আর গ্রহণযোগ্যতা হারালে তার কার্যকারিতাও হারাবে। পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী, সর্বমহল হতে তুমি খুন হবে, তুমি খুন হবে সংবাদ আসতে থাকলে রেন্টু ভিতরে ভিতরে দুর্বল হতে শুরু করলো। একদিন বাহির থেকে বাসায় ভাড়াটিয়ার ঘরে ফোন করলে রেন্টুর স্ত্রী ময়না জানালো, বাসায় এসবি এসে তোমাকে এবং আমার ফাঁসি চাই বই তল্লাশি করে গেছে। এই সংবাদ শুনে রেন্টু ময়নাকে বলল, এখনই তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে স্বর্ণলতা ও বনলতাকে সঙ্গে নিয়ে কল্যাণপুর কবিরদের বাসায় চলে যাও। ওই বাসায় তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বাসা হতে সরাসরি কল্যাণপুর যাবে না, বাসা হতে লক্ষ্মীবাজার সেলুনিদের বাসার সামনের রাস্তা দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে কলতা বাজারের দিকে বের হয়ে তারপর কল্যাণপুর কবিরদের বাসায় যাত্রা করবে। এতে প্রধানমন্ত্রীর লেলিয়ে দেওয়া লোকেরা তোমার পিছন পিছন অনুসরণ করতে পারবে না। ময়নার দুই কন্যা স্বর্ণলতা ও বনলতাকে সঙ্গে নিয়ে কবিরদের কল্যাণপুরের বাসায় আসলো। ওই বাসাতেই রেন্টুর সাথে তারা মিলিত হলো। প্রধানমন্ত্রী লেলিয়ে দেয়া খুনি ঘাতকদের হাত হতে বাঁচবার জন্য এই বাসাতেই তারা সকলেই আত্মগোপন করে রইল। 13 জুন 2000 সাল রাত 8টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতক খুনির দল এই এলাকা ঘেরাও করলো। এই সংবাদ শুনবার এবং ছাদ হতে দেখবার পর রেন্টু ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া পাঞ্জাবি, মাথায় ময়লা টুপি, হস্তে প্লাস্টিকের থালা নিয়ে থালায় কিছু টাকা পয়সা রেখে ভিক্ষুকের বেশে উচ্চস্বরে আল্লাহ দে
আল্লাহ দে বলে ভিক্ষা করতে করতে স্ত্রী কন্যা ফেলে ঘাতকদের সম্মুখ দিয়ে চলে গেল। যাবার সময় এক ঘাতককে চিনল। কবিরদের কল্যাণপুরের বাসা হতে পালিয়ে গিয়ে রেন্টু সবুজবাগে আলাউদ্দিনের বাসায় এসে লুকিয়ে থাকলো। স্ত্রী কন্যাদের সাথে 3 দিন বিচ্ছিন্ন থাকবার পর 16ই জুন আলাউদ্দিনের সবুজবাগের বাসায় তারা পুনরায় একত্রিত হলো। এই বাড়ি এসে তারা বড়ই কষ্টে পড়ে গেল। প্রথম কষ্ট হলো পানি নেই, বাইরে থেকে পানি টেনে কাজ করতে হয়। দ্বিতীয় কষ্ট, মাত্র 2টি রুমের বাসা এটি। একটি রুমে আলাউদ্দিনরা স্বামী স্ত্রী ঘুমায়, অন্যটিতে খাওয়া দাওয়া করা হয়। কক্ষ 2টি আকারে খুবই ছোট। বড় কষ্ট। বড় কন্যা স্বর্ণলতা স্কুলে যাবার জন্য এবং নিজ বাড়িতে যাবার জন্য কাঁদতে আরম্ভ করলো। ছোট কন্যা বনলতার 2-2.5 বছর বয়স হয়েছে। নতুন হাঁটা শিখেছে, নতুন ধরা শিখেছে। যখন তখন বিনা নোটিশে আলাউদ্দিনদের বেডরুমে ঢুকে যাচ্ছে, যা খুশি ধরছে, ছুঁড়ে মারছে, ভাঙছে। এই একটি রুমে সে বন্ধ থাকতে অপারগ। আলাউদ্দিনদের 2 জনের ছোট একটি সংসার, তার উপর রেন্টুদের 4 সদস্যের এক বিশাল বোঝা। দাঁড়াবার জায়গা নেই, বসবার জায়গা নেই, শোবার জায়গা তো প্রশ্নই আসে না। নানাবিধ সমস্যায় এরা জর্জরিত হলো। কষ্ট অসহ্য হয়ে উঠল। 19 জুন 2000 সকালবেলা রেন্টুর মাতার অসুস্থ হওয়ার সংবাদ আসলো। রেন্টু ময়না বুদ্ধি করলো। ময়না কন্যা 2টি নিয়ে বাড়ির মেইন গেট, সিঁড়িতে উঠবার কেচি গেট, 3 তলায় কেচি গেট এবং 4 তলার গ্রিলের গেট সর্বক্ষণ তালা লাগিয়ে বাড়ির ভেতর লুকিয়ে থাকবে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে ততদিন বের হবে না। আর রেন্টু অসুস্থ মাকে একবার দেখেই পালিয়ে যাবে। এটাও ঠিক হলো আজ রাত 11টার পর যে হঠাৎ করে দ্রুত বাসার ভেতরে ঢুকে যেতে হবে, যাতে লোকচক্ষুর বাহিরে থাকা যায়। তাই রাত 11টার নির্জন সময়ে বাড়িতে যেতে হবে। আল্লাহর মহিমার অন্ত নেই। ক্ষুদ্র একটি প্রজাপতির গায়ে তার শত সহস্র মহিমা প্রকাশ পেয়েছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তার শিল্পকার্য বিভাসিত হইতেছে। রাত তখন 11টা। 19 জুন 2000 সাল। বাইরে তখন ঘোর অন্ধকার। স্কুটারে করে রেন্টু, ময়না, স্বর্ণলতা ও বনলতা বাসার গেটে নেমে দ্রুত গতিতে ভিতরে ঢুকে পড়ল। বাড়ির দারোয়ান কাশেম বলল, ভাই, দলে দলে যুবক এসে আমাকে ধমকাচ্ছে আর জিজ্ঞাসা করছে রেন্টু কখন বাসায় থাকেন, কখন বাসা হতে বের হন, কখন বাসায় ফিরে আসেন ইত্যাদি। তারা কে জানতে চাইলে আমার কান ধরে তারা আমাকে চর দিয়েছে। এই কথা শুনে কিছু না বলে রেন্টু সোজা 3 তলায় এসে মায়ের পায়ে চুমু দিল। মা শয্যা হতে উঠে ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। রুমে যে রেন্টু ময়নাকে ঘরে বাতি জ্বালাতে নিষেধ করলো। বাতি জ্বালালে বাইরে থেকে লোকে বুঝে ফেলবে রেন্টু এসেছে। ঘরে আলো জ্বালানো হলো না। চিকন ছোট একটা মোমবাতি জ্বালিয়ে বাথরুমের দরজায় রেখে তার যথাসামান্য আলোর সাহায্যে সামান্য গোছ গাছের কাজ শেষ করে তারা শুয়ে পড়ল। অনেকদিন ধরে নিজের বাড়িতে নিজের বিছানায় ঘুমায় না, তাই আজ এখন শুয়ে তৃপ্তি পেতে লাগলো। রেন্টু ময়নাকে বলল, দেখছো, মা আমাদেরকে দেখেই কেমন সুস্থ হয়ে উঠলেন। আসলে মার অসুস্থতা আমরাই, আমাদের চিন্তায় মা অসুস্থ হয়ে পড়েন। আগামীকাল সারাদিন বিশ্রাম নেব এবং রাত গভীর হলে তোমাদেরকে রেখে আমি একা চলে যাব। তুমি বাড়ির সমস্ত গেটগুলো সকল সময় তালা বন্ধ রাখবে ইত্যাদি নানা কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ল। এটা ঘুম না, ক্লান্ত দেহটাকে বিছানায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকলো। ঘুম বলতে যা বোঝায় এটা তা না। মাথার ভিতর নানা শঙ্কা, নানা দুশ্চিন্তা, নানা কথা, নানা প্রশ্ন বিড়বিড় করতে লাগলো। মনের গভীরে, হৃদয়ের তন্দ্রিতে কি যেন এক অশনি সংকেত বাজতে লাগলো। বিপদ কাছাকাছি থাকলে হৃদয়ের মাঝে এ সংকেত সকলেরই বাজতে থাকে। কেউ তা বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। রেন্টু এখন এটা বুঝতে পারছে। তার মনে জানান দিয়েছে প্রধানমন্ত্রী নিয়োজিত খুনি ঘাতকেরা তাকে হত্যা করবার জন্য ঘিরে ফেলেছে। রাত্রি পোহালো, মসজিদে ফজরের আজান ধ্বনিত হলো। রেন্টু শয্যা ছেড়ে নামাজ আদায় করে পুনরায় বিছানায় শুয়ে পড়ল। সময় তখন ভোর 5:30। 3 তলা হতেই কাজের মেয়ে সময় সে ডেকে বলল, মামা, আপনাকে একটা লোক ডাকছে। রেন্টু বলল, আমি বাসায় আছি, তুই বললি কেন? কে এই লোক? কোথা থেকে এসেছে? সোমা বলল, জানি না। রেন্টু সিঁড়ির কাছে এসে দেখল আগন্তুক যুবকটি তার মাকে বলছে, আমি ধানমন্ডির মধু। ততক্ষণে রেন্টু আগন্তুক যুবকের চেহারা দেখে বলল, ও তুমি? কি বিষয় ভাই, এত ভোরেই তুমি আসলে? মধুকে ভালো করে লক্ষ্য রেখে গ্রিলের তালা খুলে তাকে ভিতরে ঢুকিয়ে আবার গ্রিলে তালা লাগিয়ে দিল। মধুকে রেন্টু চেহারায় ওর নামে চেনে, কোথায় থাকে তাও জানে। সে ছাত্রলীগের ছেলে। মধু বলল,
ভাই, আপনাকে তো পাওয়াই যায় না। সকাল 7টায় আসলে বলে নাই, 10টায় আসলে বলে নাই, দুপুরে আসলে বলে নাই, বিকালে আসলে বলে নাই, রাতে আসলে বলে নাই। তাই আজ নাস্তা না খেয়ে এই 7 সকালে এসেছি। গত কয়েকদিন ধরেই আমি আপনাকে খুঁজছি। রেন্টু বলল, হ্যাঁ, গত কয়েকদিন আমি বাসায় ছিলাম না। কিন্তু কিসের জন্য তুমি আমাকে খুঁজছো? মধু বলল, না তেমন কিছু না, অনেকদিন হলো দেখা হয় নাই তাই। রেন্টু বলল, দেখা হয় নাই তাই দেখা করতে আসছো? আমার সঙ্গে কেউ দেখা করতে আসতে পারে তা তো আমি চিন্তাও করতে পারি না মধু। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের কি ইচ্ছা তা তিনি ভালো জানেন। অতীতে অনেকেই রেন্টুর সাথে দেখা করতে আসতো এবং ঘন্টার পর ঘন্টা তন্ময় হয়ে রেন্টুর কথা শুনত। মধুর এখন আসাটা রেন্টু সহজ করে না নিলেও কঠিন করে নিল না। মধু বলল, শেখ হাসিনা আস্থা একটা বিশ্বাসঘাতক বেঈমান। আপনার সাথে বেঈমানি করেছে। আমাকে ছাত্রলীগের সভাপতি করবার ওয়াদা করেও করল না। বেঈমান, নিমক হারাম। বেঈমানি তার 1 নম্বর পেশা ও নেশা। রেন্টু বলল, তুমি আমার কাছে কেন এসেছো? মধু বলল, আমি তো এখন ব্যবসা বাণিজ্য শুরু করেছি, তাই আপনার কাছে এসেছি। স্ত্রী পরিবার নিয়ে আর্থিক অনটনে আছি, কষ্টে আছি। রেন্টু বলল, আমার নিকট আমি নিজেই এখন বেকার জীবনযাপন করছি। মধু বলল, আপনার বড় দুলাভাই এলাহি বক্স সিটি কর্পোরেশনের প্রধান ক্রয় কর্মকর্তা, তার কাছে একটি চিঠি লিখে দিলে আমি ব্যবসা বাণিজ্য করে চলতে পারতাম। রেন্টু বলল, শুধু চিঠি না, একটা লম্বা চিঠি লিখে দেব, কিন্তু তাতে কোনো ফল হবে বলে আমি মনে করি না। আমি যতদূর জানি, সিটি কর্পোরেশনে কাজ করতে হলে মেয়র হানিফের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতে হবে। মধু বলল, মেয়র হানিফ এ তো কোনো বিষয়ই না, এ তো আমার 1-2 ব্যাপার। মেয়রকে যা বলবো সে তাই করবে। রেন্টু অবাক হয়ে বলল, বলছো কি? তবে অহেতুক আমার কাছে এসেছো কেন? মধু বলল, না, একটা চিঠি নিয়ে গেলাম এই যা। এখন আর আমি ছোটখাটো ব্যবসায়ী না। এই কয়েকদিন আগেই আমাকে 10 কোটি টাকার একটা সাপ্লাই আর 11.5 কোটি টাকার কনস্ট্রাকশন কাজ দেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। আমাকে যে কোনো ধরনের কাজ দিতে মেয়র হানিফ বাধ্য। আমার কর্মেই মেয়র কাজ দিতে বাধ্য হবে। রেন্টুর মনে খটকা লাগতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, মধুর কথাগুলো কেমন খাপছাড়া লাগছে, অসংলগ্ন, অসামঞ্জস্য লাগছে। এই বলছে অর্থের অভাবে আছি, কষ্টে আছি, আবার বলছে কোটি কোটি টাকার কাজ চলছে। মেয়র হানিফ তাকে কাজ দিতে বাধ্য, আবার রেন্টুর কাছে একটি চিঠির জন্য নাস্তা না খেয়ে এই 7 সকালে এসেছে। আসলে মধুর কোন কথাটা সত্য তার রেন্টু বুঝে উঠতে পারছে না। এমন সময় রেন্টুর মা কাজের মেয়ে সোমার হাতে মধুর নাস্তার জন্য পরোটা, ডিম ভাজি এবং চা পাঠালেন। রেন্টু তখন বলল, মধু, নাস্তা খাও। না, আমি নাস্তা খেয়ে এসেছি। আরে, এই নাস্তা তোমার জন্যই এইমাত্র আমার মা নিজ হাতে বানিয়ে পাঠিয়েছেন। তোমার ভাবি এখন ঘুমাচ্ছে। তুমি বলেছো নাস্তা না খেয়ে এসেছো, তাই আমার মা তোমার জন্য নাস্তা বানিয়েছেন। মধু বলল, না, আমি নাস্তা খেয়ে এসেছি। রেন্টু বলল, তুমি না এসেই আমার মার কাছে বললে আজ নাস্তা না খেয়ে এসেছো। মধু বলল, তাই নাকি? আসলে কি বলতে কি বলে ফেলেছি। রেন্টু বলল, আচ্ছা নাও, নাস্তা খেয়ে নাও। না, আমি নাস্তা খাবো না। আরে, আজ না হয় নাস্তা 2 বার খেলে, খাও। না না, আমি খেতে পারবো না। একবার খেয়েছো বলে আরেকবার নাস্তা খাওয়া যাবে না? আমার মা নিজ হাতে তোমার জন্য নাস্তা বানিয়েছেন, আর তুমি তা খাবে না? আরে বোকা, মুরব্বির কথা ভেবেই না হয় খাও। ঠিক আছে, ঠিক আছে, আমি চা পান করব। তখন রেন্টু বলল, ঠিক আছে, নাস্তা আমি একাই খাই। কথার শব্দ পেয়ে পাশের ঘর থেকে রেন্টুর শিশুকন্যা বনলতা ঘুম থেকে উঠে সোজা রেন্টুর কোলের ভিতরে এসে বসলো। রেন্টু তখন বলল, মধু, এটা আমার ছোট কন্যা। আমি দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের কাছে একে চেয়ে এনেছি। প্রধানমন্ত্রী যখন আমাকে আর তোমার ভাবিকে সরকারিভাবে অবাঞ্ছিত ঘোষণা করলেন, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আর শেখ হাসিনার কাছে ফিরে যাব না। আমরা তার গোপন কথা পুস্তক আকারে ফাঁস করে দেব, তার বিরুদ্ধে লড়াই করব। এ লড়াইয়ে আমার একটি কন্যা সন্তান যথেষ্ট না। তখন দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের কাছে আমরা আর একটি সন্তান প্রার্থনা করলাম। দয়াময় দয়া করে আমাদেরকে এই সন্তান দান করলেন। মধু তখন বলল, আর বলবেন না, শেখ হাসিনা একটি প্রতারক ছাড়া আর কিছুই না। ছাত্রলীগের সভাপতি করবে বলে আমাকে দিয়ে কত কাজ করিয়েছে, কত অস্ত্র দিয়ে কত জায়গায় সন্ত্রাস করিয়েছে, অথচ আমাকে ছাত্রলীগের সভাপতি করলো না, কথা দিয়ে কথা রাখলো না। রেন্টু তখন বলল, জানো মধু, এইসব কাহিনী প্রকাশ করে আমি একটি বই লিখেছি। তাই নাকি? বইটি দেখি। বইটা এই মুহূর্তে বাসায় নেই। ওই গ্রন্থে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক গোপন কাহিনী ফাঁস করে দিয়েছি। আমি শুনেছি, জেনেছি এবং দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করবার চেষ্টা করছেন। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে তো আর হত্যা করতে পারবে না। মধু তখন বলল, ভাই, আমাকে একটা বই দেন।
আপনার কথা শুনে আমার দারুণ আগ্রহের সৃষ্টি হয়েছে, আমাকে একটা বই দেন। রেন্টু বলল, সত্যি আমার কাছে এখন বই নেই, থাকলে আমি তোমাকে অবশ্যই দিতাম। মধু, তুমি কি বিয়ে করেছো? করেছি। বাচ্চা হয়েছে? এক মেয়ে হয়েছে। রেন্টু বলল, আমার 2 মেয়ে, তোমার 1 মেয়ে। মেয়েই ভালো, মেয়ে না হলে বাবার আদর বোঝা যায় না, স্বাদও বোঝা যায় না। এই যে দেখো না, ঘুম হতে উঠে মায়ের খোঁজ নেই, সোজা বাবার কাছে এসে হাজির। মধু বলল, আমি একটু বাথরুমে যাব। চলো, ওই যে সোজা বাথরুম। মধু বাথরুমে গেল। মধুকে প্রথম হতেই কেমন অস্থির চঞ্চল মনে হচ্ছে। মধু কথা বলছে ঠিকই, কিন্তু তাকে স্বাভাবিক সুস্থ মনে হচ্ছে না। কি একটা অস্থিরতা, একটা অস্বাভাবিকতা তার ভিতরে বিরাজ করছে। এত কথার মাঝেও মনে হচ্ছে মধু তার ভিতরে কিছু একটা লুকিয়ে রেখেছে, যা সে বলছে না। বাথরুম থেকে মধু বের হয়ে এলো, কিন্তু মধুর প্যান্টের চেইন খোলা। মধু সোফার উপর বসলো, প্যান্টের খোলা চেইন হাঁ করে রইল। খোলা চেইনের ফাঁক দিয়ে তার জাইঙ্গা দেখা যাচ্ছে, কিন্তু এই দিকে তার কোনো খেয়াল নেই। মধু তখন বলল, আপনি বাইরে যাবেন কখন? কোথায় যাবেন? কখন ফিরবেন? রেন্টু বলল, না, আজ আমি বাইরে যাব না। মধু বলল, সারাদিন ঘরেই থাকবেন? তোমার প্যান্টের চেইনটা লাগিয়ে নাও। এই কথা শুনে থতমত খেয়ে মধু তার প্যান্টের চেইন লাগিয়ে নিল। তখন রেন্টু আবার বলল, আমি আজ বাইরে যাব না। কেন, তুমি কি কোথাও যেতে চাচ্ছ? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। আচ্ছা মধু, প্রধানমন্ত্রী আমাকে জেলে না নিয়ে সত্যিই মেরে ফেলবেন? না না, শেখ হাসিনা হত্যা করবার লোক পাবে কোথায়? কে শেখ হাসিনার কথা শুনবে? শেখ হাসিনা বললো হত্যা করে ফেলো, আর অমনি একজন এসে হত্যা করে ফেলবে? এটা হতে পারে না। কে শেখ হাসিনার কথায় মানুষ খুন করবে? আমাকে বললে আমি তো শুনবো না, এটা হতেই পারে না। প্রধানমন্ত্রী চাইলেও কেউই আপনাকে খুন করতে আসবে না। যে আপনাকে খুন করবে তার লাভ কি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এমন কিছু করতে চাইলেও করতে পারবে না। আপনি কি বাইরে যাবেন না? না, বাইরে যাব না, তবে শুধু বাসার বিপরীত দিকের সিমেন্টের দোকানে ফোন করতে যাব। আপনার বাসার ফোন কি হলো? আমার বাসার ফোনে শেখ হাসিনার সরকার টেপ রেকর্ডার ফিট করেছে, তাই বাসা হতে ফোন করা ঠিক হবে না। ও, ফোন করতে যাওয়া ছাড়া আজ আর বাইরে যাবেন না? না, আজ আর আমি বাইরে কোথাও যাব না। আচ্ছা মধু, যদি বড় ধরনের লোভ বা টোপ প্রধানমন্ত্রী দেন, তাহলে তো কেউ না কেউ আমাকে হত্যা করতে রাজি হতেও পারে। আরে না, কারো মাথা খারাপ হয়নি। রেন্টু একটা চিঠি লিখে মধুকে দিল। মধু চিঠিটা নিয়ে চলে গেল। এমন তাচ্ছিলতার সাথে সে চিঠিটা নিল যে তাতে বুঝতে অসুবিধা হলো না এই চিঠিটার কোনো মূল্যই নেই, গুরুত্ব নেই। গত 10 দিন পলাতক থাকবার সময় রেন্টুর কাপড় চোপড় সবই ময়লা হয়ে গিয়েছে। এইসব জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে সঙ্গে নিয়ে রাতের আধারে আবার পালিয়ে যাবে, এই চিন্তা হতেই কাপড় ধোবার জন্য রেন্টু ছাদে উঠল। সে ছোটবেলা থেকে নিজের কাপড় নিজেই ধুয়ে থাকে। কাপড় ধোবার জন্য ছাদে একটা বিশেষ ব্যবস্থাও আছে। রেন্টুদের বাসার ভৌগোলিক অবস্থান হলো BK দাস রোড, ঢাকা হতে নারায়ণগঞ্জ যাবার এক সময়ের মেইন রোড। এই BK দাস রোডের উত্তর পাশের 62 নং বাড়িটি রেন্টুদের। রাস্তার দক্ষিণে মহল্লার অন্যদের বাসা। দক্ষিণের এই সকল বাসার পিছনেই ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষেই রেন্টুদের মহল্লা। BK দাস রোড হতে বুড়িগঙ্গা নদী দেখা যায় না, বোঝাও যায় না। এই নদীর কূল। রেন্টুর মনটা ভীষণ উতলা, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত হয়ে আছে। চারদিক হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুনি ঘাতকেরা রেন্টুকে হত্যা করবার জন্য ঘিরে ধরেছে। ছাদে উঠে রাস্তার দিকে যেতেই সে দেখল 2টি যুবক তাদের বাসার উল্টো দিকে দাঁড়িয়ে বাসার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে রেখেছে। রেন্টু যুবক 2টির চক্ষু এড়াতে পারল না। তারা তাকে দেখে ফেলল। 3টি মোটরসাইকেল করে 7 জন আরোহী রেন্টুদের বাসার সামনে থামল। প্রথম মোটরসাইকেলে 3 জন, দ্বিতীয় মোটরসাইকেলে 2 জন, তৃতীয় মোটরসাইকেলে 2 জন, মোট 7 জন আসলো। দণ্ডায়মান যুবক 2টি রাস্তার অপর পার হতে মোটরসাইকেলের কাছে এসে দাঁড়ালো। সকলে মিলে কিছু একটা পরামর্শ করতে লাগলো। এখনই বাসার ভিতরে ঢুকে সবাইকে মারধর করে সকলের সামনে গুলি করে রেন্টুকে হত্যা করবে, না অপেক্ষা করবে বাইরে আসলে তারপর হত্যা করবে। তারা কি এই পরামর্শই করলো কিনা তা জগৎশ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা আর তার ভিন্ন কেউই জানল না। রেন্টু চোখ অন্যদিকে ঘুরিয়ে পুনরায় ওই স্থানে ফিরালে দেখল উক্ত স্থানে কেউই নেই, সকলেই উধাও। তারা গেল কোথায়? এই দিক ওই দিক তাকালো, না, কোথাও তাদের ছায়াও দেখা গেল না। মনের গভীরে আরো তোলপাড় শুরু হলো। রেন্টু প্রায় 2 ঘন্টা ধরে কাপড় ধুলো, গোসল করলো। তারপর 4 তলায় জোহরের নামাজ পড়ে
তিনতলায় মায়ের কাছে বসে দুপুরের খাবার খেয়ে মাকে বলল, মা, আমি ভুলুদের দোকান হতে একটা জরুরি ফোন করে আসতেছি। রেন্টু নিচে নেমে গেটের ভিতরে থেকেই কেবল মাথা বের করে প্রথমে পশ্চিমে, তারপর পূর্বে, শেষে দক্ষিণে খুব ভালো করে দেখে বাইরে এসে আবার দেখল, না, কেউকেই দেখা গেল না। তবে কি এটা মনের ভুল? হতেই পারে। খুব ভালো করে দেখা সত্ত্বেও কোনো খুনিই চোখে পড়ল না। রেন্টু রাস্তা পার হয়ে 9 নং BK দাস রোড মিনা ট্রেডার্স ভুলুদের সিমেন্টের দোকানে প্রবেশ করলো। কবি আব্দুল হাই শিকদারের সাথে রেন্টুর কথা হয়েছিল। তিনি একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে আমার ফাঁসি চাই গ্রন্থটি ছাপবার ব্যবস্থা করে দিবেন। রেন্টু ভাবছে তার আর সময় নেই। যত দ্রুত সম্ভব আমার ফাঁসি চাই বইটির বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া যায় ততই দেশ ও জাতির কল্যাণ। তার জীবন শেষ হতে আর বেশি সময় বাকি নেই। টেলিফোন উঠিয়ে ডায়াল করলে অপর প্রান্ত হতে আব্দুল হাই শিকদার ধরতেই রেন্টু আসসালামু আলাইকুম বলেই বলল, ছোটবেলায় বাংলা টু ইংলিশে পড়েছিলাম, ডাক্তার আসবার পূর্বেই রোগী মারা গেল। এখন দেখছি আমার ফাঁসি চাই গ্রন্থ পত্রিকায় ছাপবার আগেই লেখক নিহত হবে, অথচ আপনি আমার ফাঁসি চাই গ্রন্থটি কোনো পত্রিকায় এখনো ছাপাতে পারলেন না। এদিকে আমি যে কোনো মুহূর্তে খুন হয়ে যাব। খুনিরা আমার চারপাশ ঘিরে ফেলেছে। তাড়াতাড়ি ছাপাবার ব্যবস্থা করুন। অন্তত খুন হওয়ার আগে পত্রিকায় ছাপা হয়েছে দেখে মরি। কবি আব্দুল হাই শিকদার তার স্বভাবজাত ভঙ্গিমায় হেসে বললেন, না না, মরবেন কেন? আমি তার আগেই পত্রিকায় আপনার বই ছাপাবো। রেন্টু বলল, তা দেখে যাওয়া আমার ভাগ্যে আছে কিনা তা আল্লাহ বাকি বলতে পারেন। সে দোকানের দেওয়ালের দিকে মুখ করে রাস্তার দিকে পিঠ দিয়ে ফোনে কথা বলছিল। কবি আব্দুল হাই শিকদার কি বললেন বা কিছুই বললেন না, কিংবা ফোন রেখে দিলেন, এটা বুঝবার কোনোই সুযোগ রইল না, অবকাশ থাকল না। ঠাস ঠাস গুলির শব্দ হলো। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক তার বান্দাকে বাঁচিয়ে রাখতে চাইলে কেউ সেই বান্দাকে হত্যা করতে পারে না। দয়াময় আল্লাহ তাআলা তার বান্দার বাঁচবার পথ খোলা রাখেন, উপায় উদ্ভাবন করে রাখেন, আক্রান্ত বান্দাকে সকল প্রকার সিদ্ধান্ত দিয়ে থাকেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রেন্টুর ভিতরে এই চিন্তা ও বোধ জন্ম দিলেন, এরা খুনি, তোমাকে খুন করতে এসেছে। বাঁচতে চাইলে এদের উপর পাল্টা আক্রমণ করে এদের অস্ত্র কেড়ে নাও এবং ওই অস্ত্র দিয়ে ওদের হত্যা করে বাঁচতে হবে তোমাকে। রাস্তার অপর পার হতে 3 জন ভাড়াটিয়া খুনি রেন্টুকে হত্যার উদ্দেশ্যে 3টি পিস্তল হতে ঠাস ঠাস শব্দে সম্মিলিতভাবে উপর্যুপরি গুলিবর্ষণ করতে করতে যে ঘরে বসে রেন্টু টেলিফোনে কথা বলছে সেই ঘরের দিকে তুফান বেগে ছুটে আসছে। প্রথম গুলির ঠাস শব্দেই রেন্টু চকিত রাস্তার দিকে ঘুরে দাঁড়াতেই দেখল ঘাতক খুনির দল পিছন দিক হতে গুলি ছুটতে ছুটতে তার দিকে ছুটে আসছে। প্রথমে রেন্টু একটুখানি চিন্তা করলো, এরা কি সাদা পোশাকধারী পুলিশের লোক? পরক্ষণে বুঝলো, না না, আক্রমণকারীরা পুলিশের লোক নয়, হত্যাকারী খুনির দল। খুনিদের এলোপাথারি গুলি বর্ষণ দেখে বুঝতে বাকি রইল না যে প্রধানমন্ত্রীর লেলিয়ে দেয়া ঘাতক খুনিদের কবল হতে আজ আর রক্ষা নেই। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক কর্তৃক আদিষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপুরুষের ন্যায় কাকুতি মিনতি করে বাঁচবার চেষ্টা করে মরবার চাইতে বীরের ন্যায় বক্ষ বিস্তার করে শেষ লড়াই করে মৃত্যুকেই শ্রেয় মনে করল। বিরামহীনভাবে গুলি চালাতে চালাতে প্রথম খুনি প্রথমেই ঘরে প্রবেশ করলো। যেই প্রবেশ অমনি রেন্টু ডাকাত ডাকাত বলে চিৎকার তুলে খালি হাতেই পাল্টা আক্রমণ করে বসলো। খুনিদের প্রথম জনের উপর বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে তার 9mm পিস্তলটি নিজের নিয়ন্ত্রণে নেয়ার লড়াই শুরু করলো। উদ্দেশ্য প্রথম খুনির পিস্তল কেড়ে নিয়ে তার দ্বারা সকল খুনিকে গুলি করে হত্যা করে নিজে বাঁচবার চেষ্টা করা। সরকার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী রেন্টুকে হত্যার সকল আয়োজন সুসম্পন্ন করেছেন। এরপরও কি বেঁচে যাওয়া সম্ভব? তবুও যতক্ষণ বাঁচতে হবে লড়াই করেই বাঁচতে হবে, এর ভিন্ন অন্য কোনো পথ নেই। ধস্তাধস্তি, মল্লযুদ্ধ, প্রাণপণ লড়াই, বাঁচবার লড়াই, যথাসাধ্য লড়াই। এই লড়াইয়ে হয় রেন্টুর প্রাণবধ হবে, না হয় প্রধানমন্ত্রীর নিয়োজিত খুনিদের প্রাণবধ হবে। প্রাণ বাঁচাতে উভয়েই হাড্ডাহাড্ডি লড়াই করছে, কেউ কাউকে না ছেড়ে সমানে সমানে লড়াই করছে। রেন্টু লড়াই করছে প্রাণ বাঁচাবার শক্তিতে, আর ঘাতক লড়ছে প্রধানমন্ত্রীর সরকারি শক্তিতে এবং পুরস্কৃত হবার আশায়। এই দৃশ্য অনেকেই দেখেননি। যারা দেখেছেন তারা তারপরও কি ঘটেছে, কি হয়েছে তা কিছুই দেখেননি। উপস্থিত সকলে কার আগে কে প্রাণ নিয়ে
ছুটে পালাবেন, তাই বুঝে উঠতে পারেন নাই। সকলেই পিছন দিক দিয়ে ফিরে প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে দৌড়াতে আরম্ভ করল। রেন্টু মৃত্যুমুখে দণ্ডায়মান হয়ে আজরাইলের সামনে বক্ষ পেতে দিয়ে জীবন বাঁচাবার লড়াই করছে। প্রথমেই ডান হাতে পিস্তল চেপে ধরে বাম হাতে খুনির মুখমণ্ডলে প্রচন্ড ঘুষি মারল, কিন্তু না, খুনি এতে কিঞ্চিত পরিমাণেও টলল না। এরপর ডান পা দ্বারা খুনির বুক বরাবর জোরে সজোরে একটা লাথি মারল, এতে খুনি সামান্য বিচলিত হলো। এরপর মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণের কথা রেন্টুর স্মরণ হলো। আদতেই কোনো শিক্ষাই বিফলে যায় না, শিক্ষা থাকলে কোনো না কোনো মুহূর্তে সেই শিক্ষা কাজে লেগে যায়। তাই এখন সেই শিক্ষার কথা স্মরণ হতেই রেন্টু ডান পা দ্বারা সজোরে প্রচন্ড বেগে ঘাতক খুনির বাম হাঁটুতে আঘাত করল। খুনি মাটিতে পড়ে গেল। রেন্টু ঘাতকের পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে কেড়ে নিল, কিন্তু মুহূর্তের মধ্যেই পিস্তলখানা বাম পাশে মাটিতে পড়ে গেল। আক্রমণকারী খুনিও ডান পাশে মাটিতে লুটিয়ে পড়ল। পিছনের অন্য আততায়ী সকলে ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গুলি চালনা বন্ধ করে হতবিহ্বল দাঁড়িয়ে রইল। পাল্টা আক্রমণের আকস্মিকতায় অপ্রস্তুত, হতবাক, ভীত সন্ত্রস্ত হয়ে খুনিরা খানিক পিছু হটল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তার কাজও মহৎ। কিভাবে, কোন সময়ে, কার প্রতি তিনি কি ব্যবস্থা করেন, আদেশ করেন, তা তিনিই জানেন। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক এখন রেন্টুকে অতি দ্রুত পালিয়ে প্রাণ রক্ষা করতে আদেশ করলেন। আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে রেন্টু শত্রুদিগকে নিধনের পুনরায় কোনরূপ চেষ্টা না করে মাটিতে পড়ে থাকা 9mm পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা না করে পালিয়ে জীবন বাঁচাতে অগ্রসর হলো। শত্রু অপ্রস্তুত, এখনই পালানো শ্রেয়। মাটিতে পড়ে থাকা ধরাশায়ী শত্রুর দেহের উপর দিয়ে এক লাফে রেন্টু ঘরের বাইরে রাস্তায় এসে পড়ল। রাস্তার বিপরীত পাশেই 25-30 গজ দূরেই নিজের ঘর। নিজ ঘরে যাওয়া ঠিক হবে কিনা ভাবতে না ভাবতেই একদল পোশাকধারী পুলিশ তার চোখে পড়ল। রেন্টুর বুঝতে বাকি রইল না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশেই ঘাতক খুনির দল বিপুল ও বিস্তর পরিমাণ শক্তি নিয়ে তাকে হত্যা করতে এসেছে। নিজ ঘরে লুকিয়ে থাকলে ঘাতক দল ঘরের মধ্যে প্রবেশ করে মাতা, স্ত্রী, কন্যাদের সামনেই তাকে হত্যা করবে, এতে কোনো সন্দেহ নেই। যে ঘরে গুলি করা হয়েছে, রেন্টু সেই বাড়ির ভিতর দিয়ে ঢুকে পড়ল। তাকে দেখতে দেখতে আর দেখা গেল না, সে শত্রু চোখের অগোচর হয়ে গেল। আর কোনো সন্ধান নেই, সংবাদ নেই। প্রাণ বাঁচাতেই প্রাণ নিয়ে পালাতে হয়েছে। এই সময়ে অন্য কারো কথা, অন্য কোনো চিন্তা মনে উদয় হওয়ার কথা না। শুধু প্রাণ বাঁচাবার নানা কৌশল, নানা কথাই মনে মনে উদ্ভাবন করছে ঘাতক খুনিদের দ্বিতীয় দল, যাদের উপর রেন্টুর লাশ নিয়ে গুম করার দায়িত্ব রয়েছে। তারা 2টা মাইক্রোবাস, একটা পিকআপ ভ্যান নিয়ে লাশ নেবার জন্য ঘটনাস্থলে হাজির হলো। পূর্ব হতেই পোশাকধারী পুলিশ ও SBN SI এর লোকেরা ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ ও গোয়েন্দা সংস্থার এই সকল সদস্যগণ এখানে একটি হত্যাকাণ্ড ঘটাবে, রেন্টুকে এখানে হত্যা করা হবে, এটা জানতে পেরেই এখানে হাজির হয়েছে। না, হত্যাকাণ্ড করতে এরা এখানে আসে নাই। আক্রান্ত ব্যক্তির প্রাণ বাঁচাবার জন্য হাজির হয়নি। আবার হত্যাকারীদের প্রতিহত কিংবা গ্রেপ্তার করতেও তারা এখানে হাজির হয়নি। তারা সকলেই এসেছে হত্যাকাণ্ড যাতে সুসম্পন্ন হয়, হত্যাকারীগণ হত্যাকাণ্ডের পর যাতে স্বাচ্ছন্দ্যে, নিশ্চিন্তে, নিরাপদে ঘটনাস্থল হইতে চলে যেতে পারে এবং খুনিরা যাতে নিহতের লাশ নিয়ে গুম করতে পারে। সর্বোপরি খুনের কোনো আলামত বা চিহ্ন যাতে না থাকতে পারে সেই ব্যবস্থা করতে, সেই আয়োজন করতে। সম্মিলিত সকলেই লাশ খুঁজছে, কিন্তু লাশ চোখের গোচর হচ্ছে না। 9 নং BK দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা 1100 মিনা ট্রেডার্সের ম্যানেজার শহীদুলকে ঘাতকেরা সকলে মিলে ঘিরে ধরল। তাদের চক্ষুদয় হতে ঘোর রক্তবর্ণের তেজ সহস্র শিখায় বহির্গত হচ্ছে। তাদের সম্মিলিত মুখে লাশ কই, লাশ কই রব হচ্ছে। ভয়ে শহীদুলের আত্মা খাঁচা হতে বের হবার উপক্রম হলো। সে বলল, আমি বলতে পারবো না। সঙ্গে সঙ্গে খুনির দলের কেউ একজন শহীদুলের মাথায় অস্ত্র ঠেকালো, কেউ বুকে ঠেকালো, কেউ পিঠে, কেউ বা ঠেকালো পেটে। বেচারা শহীদুল কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি জানি না, আমি দেখি নাই, আমি পালিয়ে গিয়েছিলাম, আমাকে মারবেন না, আমার জীবন ভিক্ষা চাই। বলতে বলতে শহীদুল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তারা দোকানের পর দোকান, ঘরের পর ঘর, শেষে বাড়ি ঘরের অন্তপুরের মধ্যে প্রবেশ করলো। কি আশ্চর্য, কোথাও লাশ দেখতে পেল না।
কক্ষে কক্ষে সন্ধান করেও লাশের দেখা পেল না। সকলেই দেখছে ঘটনাস্থল রক্তে প্লাবিত, অথচ লাশের সন্ধান মিলছে না। খুনিরা ভাবল নিশ্চয়ই কোনো গুপ্ত স্থানে লাশ লুকিয়ে রেখেছে। কোথায় সে গুপ্ত স্থান? তন্ন তন্ন করে খুঁজেও সেই গুপ্ত স্থান সন্ধান করতে পারল না। পুলিশ এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত ভাড়াটিয়া খুনির দল সকলেই ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলতে লাগলো, গত 10 দিন ধরে আমরা সকল অলিগলি, রাজপথ সহ গোটা এলাকা নিচ্ছিদ্র রূপে ঘিরে রেখেছি। আমাদের সম্মুখ দিয়ে, আমাদের চক্ষুদ্বয়কে ফাঁকি দিয়ে মনুষ্য প্রাণী তো দূরে থাক, কাক পক্ষী কীট পতঙ্গ পর্যন্ত বের হয়ে যেতে পারবে না। রেন্টুর পালিয়ে যাবার কোনরূপ প্রশ্নই উঠতে পারে না। মাটিতে উষ্ণ রক্তধারা গড়াচ্ছে। হয় মরে লাশ হয়ে পড়ে থাকবে, না হয় মুমূর্ষু হয়ে লুটিয়ে পড়ে থাকবে। রাত 8টায় নজিব ও রামমোহন দাস প্রধানমন্ত্রীকে জানালো রেন্টু খুন হয়নি, ধরা পড়ে বন্দিও হয়নি। কি কৌশলে অতি দ্রুত ক্ষিপ্ত পদে সকলের চোখ ফাঁকি দিয়ে প্রাণ বাঁচালো, এটা কেউই বুঝতে পারল না, বলতেও পারল না। সে এ পর্যন্ত জীবিত আছে, এই ঢাকা শহরেই আত্মগোপন করে আছে। গুলিবিদ্ধ অবস্থায় সে সাংবাদিক সম্মেলন করেছে। আমরা সমস্ত সড়ক পথে, নৌপথে ও বিমানবন্দরে এবং বাস টার্মিনাল সমূহে আমাদের লোক বসিয়ে রেখেছি। সে নগরের বাইরে যেতে পারে নাই। স্বৈরাচার শেখ হাসিনা অতি ব্যস্তভাবে বলতে লাগলেন, সে কি কথা, রেন্টু জীবিত? ভারতীয় গুপ্তচর রামমোহন দাসকে স্বৈরাচার শেখ হাসিনা বলল, ওহে, এ কি ভয়ানক কথা! মৃত লাশের চাইতে গুলিতে আহত রেন্টু যে আমার জন্য অত্যাধিক মারাত্মক, তা কি তোমরা জানো না? জীবিত তো জীবিতই, আবার আহত অবস্থায় সাংবাদিক সম্মেলন। যাও যাও, এই মুহূর্তে যাও, এখনই সমস্ত শহর ঘেরাও করো। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, সকল ডাক্তারখানা, নগরের প্রতি রাজপথ, ক্ষুদ্রপথ, প্রকাশ্য স্থান, নগরের প্রতিটি মহল্লা, প্রতিটি ঘর ঘেরাও করে রাখো। দলের সমস্ত সশস্ত্র ক্যাডারদের কাছে ঘোষণা করে দাও, যে রেন্টুকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারবে তৎক্ষণাৎ সে নগদ 50 লক্ষ টাকা পাবে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে উচ্চ মর্যাদার চাকরি পাবে। অন্যান্য সকল সুযোগ সুবিধা তো পাবেই, যে যা চাবে তাই পাবে। আর যে ব্যক্তি রেন্টুকে আশ্রয় দিয়ে গোপন রাখবে, প্রকাশ পাওয়া মাত্রই কোনো আচার বিচার ছাড়াই তাকে হত্যা করা হবে। কোনো কথাই জিজ্ঞাসা করা হবে না, হত্যাই তার একমাত্র শাস্তি হবে। গুলিবিদ্ধ হয়েই তাকে মরতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা আরো বললেন, যে সকল পত্র পত্রিকা, সংবাদ মাধ্যম এবং সাংবাদিক যারা আমাদের মাসোহারা নেয়, যে করেই হোক রেন্টুর এই সাংবাদিক সম্মেলন তাদের গোপন করতেই হবে। অন্যান্য সাংবাদিকদের নগদ অর্থ প্রদান করো, যেন সাংবাদিক সম্মেলনে রেন্টুর বক্তব্য পত্রিকায় প্রকাশিত না হয়। প্রধানমন্ত্রীর আদেশ মতো তখনই সকল ব্যবস্থাদি সম্পন্ন হলো। ঘোষণা প্রচারিত হলো। অর্থ লোভে অনেক সাংবাদিক, অনেক সংবাদপত্র রেন্টুর সাংবাদিক সম্মেলনের সংবাদ পত্রিকায় প্রকাশ করলো না। কোনো কোনো পত্রিকা আবার ভেতরের পাতায় ছোট্ট করে কিছু অংশ প্রকাশ করলো। এমনভাবে প্রকাশ করলো যে সংবাদের আগা মাথা কিছুই বোঝা গেল না। কত সন্ত্রাসী অর্থ লোভে রেন্টুর খোঁজে ছোটাছুটি করছে। তারা নানা স্থানে, নানা জায়গায় চারিদিকে সন্ধান করে ব্যস্তভাবে ছোটাছুটি করে বেড়াতে লাগলো। যদিও এই মুহূর্তে কারো মুখের ছবি চোখের আয়নায় ভেসে উঠবার কথা না, তবুও একটি মুখের ছবি বারবার রেন্টুর চোখের পর্দায় আসতে লাগলো এবং আপন মস্তিষ্ক বারবার তা স্মরণ করিয়ে দিতে লাগলো। কোনো মুখশ্রী চিনবার এটা সময় নয়, কিন্তু মস্তিষ্ক তা চিনিয়েই ছাড়বে। মস্তিষ্কের উপর্যপরি পীড়াপিড়িতে হঠাৎ রেন্টু খেয়াল করলো ওই মুখখানা তাকে খুন করতে আসা প্রথম খুনির, যাকে মেরে মাটিতে ফেলে পিস্তল কেড়ে নিয়েছিল। এই মুখের ছবিটা সেই খুনির, যার নাম মধু। যে মধু ভোরবেলায় এসে রেন্টুর সঙ্গে অনেক কথা বলে গিয়েছিল। প্রধানমন্ত্রীর পুরস্কার পাবার লোভে মধু নিজেই দলবল নিয়ে রেন্টুকে হত্যা করবার চেষ্টা চালিয়েছিল। মধু কি বুঝে নাই রেন্টু তাকে চিনে ফেলবে? কেন বুঝবে না, নিশ্চয়ই বুঝেছে। তখন সে নিশ্চয়ই ভেবেছিল রেন্টুকে তো মেরেই ফেলবো, সে তো নিহত হবেই, সুতরাং মৃত লোক চিনলেই বাকি, আর না চিনলেই বাকি। রেন্টুর নিজ বাসায় যেতে 1 মিনিটও সময় লাগতো না। তবুও সে নিজ বাসায় প্রবেশ না করে পোশাক পরিহিত পুলিশ দেখে 9 নং বিকে দাস রোডের বাড়িতেই ঢুকে পড়ল। এ বাড়িতে ঢুকবার সময় উদ্দেশ্য ছিল এই বাড়ির 2য় তলায় এই পরিবারের আশ্রয় নিয়ে থাকবে। কিন্তু পুলিশ দেখে রেন্টু পরিষ্কার বুঝতে পারল প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তার এবং সরকারের এই দুইয়ের সমস্ত শক্তি নিয়ে রেন্টুকে হত্যা করতে ঝাঁপিয়ে পড়েছে। দ্বিতীয় তলায় এই পরিবারে আশ্রয় নিয়ে সে আটকা পড়ে যাবে এবং বেঁচে যাবার বিন্দু মাত্র সুযোগ থাকবে না। এখানে সে মোটেও নিরাপদ নয়। সরকারি পুলিশের প্রত্যক্ষ মদদ নিয়ে খুনিরা তাকে খুন করতে এসেছে। সুতরাং দ্বিতীয় তলায় না যেয়ে বাড়ির পিছনে দক্ষিণ দিকের বুড়িগঙ্গা নদীর ধারের গেট খুলে বের হয়ে যেয়ে আবার বের হয়ে গেট লাগিয়ে দিয়ে পাশেই ছোট একটি কাঠের ফার্নিচার্সের কারখানার টেবিলের তলায় লুকালো। টেবিলের তলা হতে রেন্টু বাহিরের সব কিছুই দেখতে পাচ্ছে, কিন্তু রেন্টুকে দেখতে হলে একেবারে টেবিলের ধারে আসতে হবে। রেন্টু তার পঞ্চ ইন্দ্রিয় সজাগ করে পলকহীন দৃষ্টিতে সকল কিছু প্রত্যক্ষ করছে। খুনি শত্রুরা যদি টেবিলের কাছে আসে তাহলে পুনরায় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করবে। এ সিদ্ধান্ত তার নেওয়া আছে। মরতেই যদি হয় তাহলে একা কেন, শত্রুপক্ষের অন্তত একজনকে তো সঙ্গে নিয়ে মরতে হবে। নদীর ধারের কয়েকজন শ্রমিক ও অন্য কয়েক লোক রাস্তার দিকে ঘাতক খুনির দল যেই দিকে সেই দিকে উকি ঝুঁকি দিচ্ছে। যে কারখানার টেবিলের তলায় রেন্টু লুকিয়েছে, একজন কাঠমিস্ত্রি কারখানার দরজায় বসে কাজ করছে। এই মিস্ত্রির মাথার উপর দিয়ে লাফিয়ে রেন্টু টেবিলের তলায় লুকিয়েছে। কাঠমিস্ত্রি সবই দেখেছে এবং বুঝেছে, কিন্তু এখন সে এমন ভঙ্গিমায় দরজায় বসে কাজ করছে যেন এদিকে কিছুই আসে নাই, কিছুই হয় নাই, কিছুই দেখে নাই। সকল কিছুই নিতান্তই স্বাভাবিক। মিস্ত্রির কাজের ধরন আর আচরণে অন্তত তাই মনে হবে। মিস্ত্রি যে রেন্টুকে রক্ষা করতে চাইছে এটা রেন্টু বুঝলো। রিক্সা ভ্যান গাড়ি চালক মোস্তফাকে দেখা গেল রাস্তার দিকে খুনিদের দিকে উকি ঝুঁকি মারতে। অন্য একজন লোক এসে কারখানার দরজা হতে যে গেট দিয়ে রেন্টু বের হয়ে এসেছে সেইখান পর্যন্ত পা দিয়ে ডলে ডলে মাটিতে কিসের চিহ্ন যেন মুছতে লাগলো। রেন্টু ভাবলো লোকটি কিসের চিহ্ন মুছছে, রক্ত মুছছে নাকি? তবে কি আমার গুলি লেগেছে? টেবিলের তলায় বসে থাকা অবস্থায় নিজের দিকে তাকিয়ে দেখলো নীল রঙের লুঙ্গি আর শার্ট রক্তে ভিজে কালো বর্ণ ধারণ করেছে। টেবিলের তলা রক্তে ভেসে গেছে। রেন্টু যেই দিক দিয়ে এসেছে ফোটা ফোটা রক্তধারা ঝরে তার আগমন পথ চিহ্নিত হয়ে আছে। ওই লোকটি সেই রক্তই মুছছে, যাতে বুঝতে পারা না যায় যে আহত রেন্টু এই দিকে এসেছে। রেন্টুকে বাঁচাতে তার এই চেষ্টা। রক্ত দেখে রেন্টু বুঝতে পারলো তার গুলি লেগেছে, কিন্তু শরীরের কোথায় গুলি লেগেছে তা রেন্টু বুঝলো না, বুঝতে চাইলও না। একবার মনে হলো কোথায় গুলি লেগেছে দেখি, পরক্ষণেই মনে হলো দেখলে নার্ভাস হয়ে যেতে পারি। দুর্বল হয়ে যাবার ভয়ে কোথায় গুলি লেগেছে তা সে দেখল না। শরীরে পিঁপড়া কামড়ালে না দেখলেও অনুভব করা যায়, কিন্তু আশ্চর্য, শরীরে 4টি গুলিবিদ্ধ হয়েছে, অথচ রেন্টুর পিঁপড়া কামড় সম অনুভূতিও হলো না। রাস্তায় সশস্ত্র সন্ত্রাসী খুনিদের উল্লাস শোনা যাচ্ছে। রেন্টু বুঝলো এইখানে এভাবে থাকলে সে বাঁচবে না। হয় ঘাতক খুনির দল পুনরায় তাকে গুলি করে হত্যা করবে, না হলে রক্তক্ষরণ হতে হতে রক্তশূন্য হয়ে মৃত্যুবরণ করবে। এখান থেকে পালিয়ে যাওয়াই স্থির হলো। ক্ষীণ কণ্ঠে ও ইশারায় ভ্যান চালক মোস্তফাকে ডেকে একটি নৌকা ঠিক করে আনতে বলল। একেই বলে আল্লাহ তাআলার কুদরত। যেখানে নৌকা আনতে 25-30 মিনিট সময় লাগে, সেখানে 1 মিনিটেরও কম সময়ে মোস্তফা নৌকা ঠিক করে আনলো। রেন্টু রক্তমাখা জামাটা ছিঁড়ে ফেলে দিল। কেউ একজন একটি ছোট ছেঁড়া গামছা এগিয়ে দিল। লুঙ্গি খুলে গামছা পরে যেয়ে দেখলো বাম পায়ের হাঁটুর নিচের পিছনের অংশের মাংস গুলিতে উড়ে গেছে। এটা দেখে লুঙ্গি দিয়ে ক্ষতস্থান ঢেকে গলায় গামছা বেঁধে ধীর পায়ে নৌকায় গিয়ে উঠল। নৌকা চলতে শুরু করলো। ভ্যান চালক মোস্তফা তার নিজের পরনের শার্টটা খুলে ভাই জামাটা লইয়া যান বলে নৌকার দিকে ছুঁড়ে মারল। জামাটা নৌকার 2-3 হাত পিছনে পানিতে পড়ে গেল। মাঝি নৌকা ঘুরিয়ে তুলতে চাইলে রেন্টুর ধমকে সোজা চলতে শুরু করলো। মোস্তফার জামাটি পানিতে তলিয়ে গেল। মাঝি বলল, কোথায় যাব, কোথায় যাব, কি করব, কোন পথে কোথায় গেলে জমের হাত থেকে রক্ষা পাব? কিছুই স্থির করতে না পেরে রেন্টু বলল, সোজা পূর্ব দিকে চলে যাও। পূর্ব দিকে নৌকা চলতে লাগলো। রেন্টু ঠিক স্থির করতে পারছে না কোন দিকে যাবে, কোথায় যাবে, কোথায় গেলে জীবন বাঁচবে। সামনেই ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টার, মিল ব্যারাক। বেশিক্ষণ নৌপথে নৌকা যোগে চললে শত্রুদের নজরে পড়ে যেতে পারে। মিল ব্যারাক পুলিশ লাইনের প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে গেলে আপাতত খুনিদের নজরের বাইরে যাওয়া যাবে। 2 খুনির দল সড়ক পথে এখানে আসতে চাইলে 20-30 মিনিট সময় লাগবে। 3 অস্ত্রসহ এখানে ঢুকতে পারবে না। 4
এখানে কিছুক্ষণ প্রাণ বাঁচাবার কৌশল ও পন্থার কথা ভাবতে পারবো। এই সকল ভাবনা ভেবেই রেন্টু নৌকার মাঝিকে মিল ব্যারাক যেতে বলল। নৌকা মিল ব্যারাক ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টারের দিকে যেতে লাগলো। এই অবসরে আস্তে আস্তে লুঙ্গি উঠিয়ে দেখলো বাঁ পায়ের হাঁটুর নিচে পিছনের দিকে 2টি এবং নিতম্বের বাঁ দিকে 2টি, মোট 4টি গুলি রেন্টুর দেহে বিদ্ধ হয়েছে। রেন্টু নদীর পানি দ্বারা বুলেটের ক্ষত স্থান ও রক্ত বারবার ধুতে লাগলো। নৌকা মিল ব্যারাকের পিছন দিকে ভিড়ল। গুলির আঘাতে আহত স্থানগুলো হতে রক্ত ধারা ঝরছে। এতক্ষণ পানি দ্বারা ধুয়েও রক্ত ঝরা বন্ধ হলো না। রেন্টু চিন্তা করলো, এই রক্তমাখা লুঙ্গি ও স্যান্ডেল পরিহিত থাকলে মানুষের মনে সন্দেহের উদ্বেগ হবে, নানা জনে নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে। তাছাড়া মিল ব্যারাকের পুলিশেরা তাকে আটকও করতে পারে। কিন্তু রক্তমাখা লুঙ্গি স্যান্ডেল ধুয়ে পরিষ্কার করবার সময় তার নেই। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক যা করেন নিঃসন্দেহে মঙ্গলের জন্যই করেন। শ্রমিকের দেয়া ছেঁড়া ফোঁটা ছোট গামছাটি কোনো ক্রমে টেনে টুনে পরে লুঙ্গি আর স্যান্ডেল মাঝিকে দিয়ে সুইপারের বেশ ধারণ করে উঁচু প্রাচীর টপকিয়ে মিল ব্যারাক পুলিশ লাইনের ভিতরে রেন্টু লাফিয়ে পড়ল। এই দিকটায় সারিবদ্ধ আধা কাঁচা পায়খানা ও প্রস্রাবখানা। সামান্য ঝোপঝাড় আবর্জনা পার হয়ে খোলা জায়গায় গাছের আড়ালে এসে রেন্টু বসে পড়ল। সামনে পুলিশ লাইনের ভিতরকার রাস্তা। রাস্তার আরো পরে সুবিশাল মাঠ। মাঠের 3 দিকে লাল রঙের পুলিশ ফাঁড়ির লম্বা লম্বা বিল্ডিং। দূরে মাঠের উত্তর পাশে 5-6টা পুলিশের লরি ও পিকআপ। একটি লরির পাশে খাকি পোশাক পরিহিত কতগুলো পুলিশ জড়ো হয়ে আছে। হয়তো ডিউটি হতে মাত্র এসেছে, অথবা ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হয়েছে। চারিদিকে কত পুলিশের যানবাহন, অস্ত্রশস্ত্র। রেন্টুর একবার মনে হলো এই পুলিশদের কাছে আশ্রয় নিতে। পরক্ষণেই মনে হলো না, এই পুলিশ তাকে আশ্রয় দিবে না, রক্ষাও করবে না। যখনই পুলিশেরা বুঝবে দেশের প্রধানমন্ত্রী রেন্টুকে হত্যা করতে চাইছে, তখনই তারা ঘাতক খুনিদের সংবাদ দিয়ে তাদের সামনে রেন্টুকে ঠেলে দিবে। কিছুক্ষণ আগেই তো ঘাতক খুনিদের সাথে পুলিশও ছিল। এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে। চতুর্দিকে চেকপোস্টে সশস্ত্র পুলিশ পাহারায় রয়েছে। এই চেকপোস্ট পার হয়ে রেন্টুকে রাস্তায় যেতে হবে। পরিধানে জামা নেই, পায়ে জুতা নেই, কোমরে ছিঁড়া ফাঁটা ছোট জরাজীর্ণ গামছা। এই গামছা দ্বারা লজ্জা নিবারণ হচ্ছে না, সবই দেখা যাচ্ছে। প্রায় উলঙ্গ, পায়ের একাংশের মাংস নেই। দেহের অপর 3 অংশ সহ মোট 4 অংশ ক্ষত বিক্ষত। তা থেকে আবার রক্ত ঝরছে। রেন্টু হাঁটছে। লক্ষ্য চেকপোস্ট পার হয়ে রাস্তায় যাওয়া। এই রাস্তাটাই একসময় ঢাকা নারায়ণগঞ্জের মেইন রোড ছিল। ওই রাস্তায় যাবার জন্য রেন্টু হাঁটছে। কিন্তু তারপর কোথায় যাবে রেন্টু তা এখনো জানে না। কি করবে তাও জানে না। ভাবলেশীন ভাবে আকাশ পানে তাকিয়ে উদাস চিত্তে রেন্টু হাঁটছে। দেখলে সকলেই মনে করবে এই এক বদ্ধ পাগল। চেকপোস্টের সশস্ত্র পুলিশ প্রহরী অবাক বিস্ময়ে দেখছে, আর মনে মনে ভাবছে এই পাগল সবার অলক্ষ্যে চোখের পলকে কিভাবে ভিতরে ঢুকলো। এই আপদ আপনা আপনি বাহির হয়ে যাচ্ছে। তাকে বিনা বাক্যে বের হতে যেতে দেওয়াই ভালো হবে। রেন্টু আকাশ পানে তাকিয়েই হাঁটছে। আসলে সে সবই দেখছে। পাগল রূপী রেন্টু প্রহরীর সম্মুখ দিয়ে রাস্তায় এসে পড়ল। তার এক বন্ধুর আলমগঞ্জের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ডান দিকে ঘুরতেই মনে পড়ল অত্যন্ত শ্রদ্ধেয় ও বিশ্বস্ত এলাকার বড় ভাই আনোয়ারুল হক মনু ভাইয়ের কথা। এই তো রাস্তার উল্টো পাশেই মনু ভাইয়ের বাসা। সঙ্গে সঙ্গে রাস্তা পার হয়ে মনু ভাইয়ের বাসার গেটের কড়া নাড়তে লাগলো। আর মনু ভাই বলে ডাকতে লাগলো, আর বলতে লাগলো, আমি রেন্টু, আমি রেন্টু। এই বেশে যে কেউই রেন্টুকে দেখলে চিৎকার দিয়ে উঠবে। এই আশঙ্কায় আমি রেন্টু বলতে লাগলো। মনু ভাই গেট খুলে দিলে সঙ্গে সঙ্গে রেন্টু ভিতরে ঢুকে পড়লে ভাবি মানে মনু ভাইয়ের স্ত্রী ওরে বাবারে বলে চিৎকার শুরু করে দিল। রেন্টু বলল, আমি রেন্টু, আমাকে গুলি করেছে, আমি পালিয়ে এসেছি। মনু ভাই তখন তার স্ত্রীকে বলতে লাগলেন, চুপ করো, ও আমাদের রেন্টু, চুপ করো। রেন্টু বলল, দ্রুত আমাকে একটি শার্ট প্যান্ট দিন। মনু ভাবি শার্ট প্যান্ট এনে দিলেন। রেন্টু প্যান্ট শার্ট পরতে পরতে বলল, আমাকে কিছু টাকা দিন। তারা টাকা আনতে ঘরে ঢুকলো। এই ছিল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। এই বইটির প্রথম পর্ব। আশা করছি বইটি শুনে আপনাদের ভালো লেগেছে। এই বইয়ের পরবর্তী পর্বগুলো শোনার জন্য চোখ রাখুন বই কথা কয় চ্যানেলে। আমাদের সাথেই থাকুন। এই বইতে লেখা ইতিহাসের আরো অনেক অজানা কাহিনী নিয়ে ফিরে আসব পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।